হাই বন্ধুরা, আমি ফাতেমা বলছি। বন্ধুরা, আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আর স্থির থাকবে না, কথা দিচ্ছি। শেষে গিয়ে তোমাদের ওটা অনেক হালকা লাগবে। তো চলুন আসল গল্পে চলে যাই। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমাকে সাহায্য করতে চাচ্ছেন। তার ব্যবহারে মনে হলো তিনি আমাকে স্বস্তি দিতে চান। এরপর আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ঘুম এসে গেল। আন্টি বললেন, তুমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে নাও। আমি এতটাই ঘুমের ঘোরে ছিলাম যে কোনো প্রশ্ন না করে সোজা তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম, দেখলাম আন্টি একই ঘরে আমার কাছেই শুয়ে আছেন। এই পরিস্থিতি দেখে আমি দ্রুত তার থেকে দূরে সরে এলাম। তিনি তখন একটি নাইট ড্রেস পরেছিলেন। আমি বুঝতেই পারিনি গভীর ঘুমের কারণে কিভাবে তিনি আমার পাশে এসে শুয়ে পড়েছেন। আমি আরও দেখলাম আমার শার্ট তখন আমার গায়ে ছিল না। তারপর থেকে আমাকে আমার আন্টি দেখতে অনেক সুন্দর ছিল। তিনি সবসময় শাড়ি পরে থাকতেন, যা তাকে আরও সুন্দর করে তুলত। একটু স্বাস্থ্যবান হওয়ায় সবকিছুতেই তাকে অসাধারণ লাগত। কিন্তু জানি না কেন তিনি সবসময় বাড়ির বারান্দায় নাইট ড্রেস পরে বসে থাকতেন, যা এলাকার সবাইকে ভাবিয়ে তুলত। আমার নাম রাহুল, আমি একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমরা শহরের এক ব্যস্ত এলাকায় বাস করতাম, যেখানে প্রতিবেশীদের জীবনযাত্রার খুঁটিনাটি প্রায় সবার জানা থাকত। আমাদের গলির সবাই একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখত, বিশেষ করে আমাদের সামনের বাড়ির পরিবারটির সঙ্গে। সেই বাড়ির একজন মহিলা যিনি আমার মায়ের খুব ভালো বন্ধু ছিলেন, তাকে আমি ও আন্টি কি বলে ডাকতাম। একদিন আমি নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তখনই মনে হলো যেন কেউ আমাকে লক্ষ্য করছে। আমি পেছন ফিরে দেখি সামনের বাড়ির ৩-৫ বছর বয়সী সেই মহিলা আমাকে তাকিয়ে দেখছেন। তার দৃষ্টি আমার মনে এক অদ্ভুত সৃষ্টি করল, যা আগে কখনো হয়নি। আমি যখন নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম তখন প্রায়ই মনে হতো কেউ আমাকে দেখছে। আমি পেছন ফিরে দেখলে বুঝতে পারতাম সামনের বাড়ির আন্টি আমায় লক্ষ্য করছেন। এটা যেন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। যখনই আমি গ্যারাজে আমার বাইকের কাজ করতাম তখনও তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। একদিন তিনি আমার পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, তুমি তো কখনো আমাদের বাড়িতে আসো না, একদিন এসে কিছু জিনিস তোমার সাহায্যে পরিষ্কার করতে হবে। তার কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ তার বলার ভঙ্গি আমার কাছে অদ্ভুত লাগল। তবে আমি বিষয়টি নিয়ে বেশি ভাবিনি, কারণ তাকে দেখার পর আমি মনে মনে তার কথা অনেক ভাবতাম। কয়েকদিন পর তার কথা মতো আমি তার বাড়িতে গেলাম। তিনি আমাকে বললেন, আজকের দুধটা খুবই ভালো, তুমি কি চা খাবে? দুধ চা বানিয়ে আনবো। তার বলার ধরন আমাকে বেশ বিস্মিত করল। তিনি আমাকে নানা কথায় ব্যস্ত রাখলেন এবং প্রায় ১ ঘণ্টা সময় কাটালাম সেখানে। তার হাতে রান্না করা চা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। পরে কোনোভাবে অজুহাত দিয়ে আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে তার কথাগুলো নিয়ে ভাবতে লাগলাম, তিনি কেন এমনভাবে কথা বলছিলেন তা আমার কাছে পরিষ্কার ছিল না। আমি তাকে আন্টি বলে ডাকতাম, অথচ তার আচরণ ও কথাবার্তা আমাকে একদম ভিন্ন রকম লাগছিল। যদিও আমি বিষয়টি নিয়ে বেশি চিন্তা না করে এড়িয়ে গেলাম। সেদিন বিকেলে আমি গলিতে হাঁটছি, হঠাৎ সামনের বাড়ির আন্টি আমাকে ডাকলেন এবং বললেন, তোমার একটু সাহায্য দরকার। তার কথায় সাড়া দিয়ে আমি তার সঙ্গে বাড়ির ভিতরে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম আন্টি বেশ খোলা মনের ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলছেন। তখন তিনি একটি সুন্দর নাইট ড্রেস পরেছিলেন। আমি জানতে চাইলাম, কাজ কি? তিনি হেসে বললেন, বলছি, আগে বসো। আমার মনে পড়ল আন্টির বামি বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন আর তিনি বেশিরভাগ সময় বাড়িতে একা থাকেন। সেদিন আন্টি একটি আধুনিক পোশাক পরেছিলেন এবং হাসিমুখে বললেন, চা খাবে? আমি না বললে তিনি বললেন, তাহলে দুধই খাও, দুধটা খুব তাজা। আমি কিছু বলার আগেই তিনি রান্নাঘরে গেলেন দুধের গ্লাস আনতে। ফিরে এসে তিনি যখন দুধের গ্লাসটা আমাকে দিলেন তখন হঠাৎ তার হাত আমার হাতে একটু ছুঁয়ে গেল। ঘটনাটি আমাকে কিছুটা অস্বস্তিতে ফেল, তবে আমি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু মনে হচ্ছিল আন্টির উদ্দেশ্য আরেক রকম। তিনি হেসে বললেন, আজ তোমাকে ঠিক সময় গলিতে দেখলাম, তোমার সাহায্যটা খুব দরকার। আমি জিজ্ঞাসা করলাম, কি সাহায্য দরকার? তিনি বললেন, বাড়ির কিছু জিনিসপত্র অন্য একটি ঘরে নিয়ে যেতে হবে। তোমার আঙ্কেল বাড়িতে নেই, তাই তোমার সাহায্য নিতে চাই। আমি কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে, কোথায় জিনিসগুলো? তিনি আমাকে স্টোর রুমের দিক দেখিয়ে দিলেন। সাহায্য বলতে দুটি ছোট কার্টুন ছিল, যা খুব বেশি ভারীও ছিল না, এমনকি একজন মহিলা নিজেও সহজেই রাখতে পারতেন। আমি কার্টুন দুটি তুলে নিয়ে তার দেখানো জায়গা রেখে দিলাম। কাজ শেষ করে নিজের বাড়ি ফিরে যেতে চাইলাম, কিন্তু আন্টি আমার হাত ধরে বললেন, এত তারা কিসের? একটু বিশ্রাম নেও, তারপর চলে যেও। কিন্তু আমি আর সেখানে অপেক্ষা করলাম না। এরপরও একাধিকবার তিনি বিভিন্ন অজুহাতে আমাকে ডেকে পাঠাতেন। তার এই বারবার আমাকে ডাকার উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার ছিল না, কিন্তু যখনই আমি তার বাড়িতে যেতাম আমি লক্ষ্য করেছিলাম তিনি সবসময় সাজগোজ করে থাকতেন, যা আমাকে বেশ অবাক করত। তার মধ্যে আমার কোনো বিশেষ আগ্রহ ছিল না, আমাদের বয়সের পার্থক্য বেশ ছিল, কিন্তু তার মধ্যে আমার প্রতি কেন এই ধরনের আগ্রহ ছিল তা আমার কাছে পুরোপুরি রহস্যই রয়ে গেল। একদিন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে এসে দেখলাম দরজায় তালা পড়ে। জানতে পারলাম হঠাৎ করে
আমাদের আত্মীয়দের বাড়িতে কিছু জরুরি ঘটনা ঘটেছে, তাই পরিবারের সবাই সেখানে চলে গিয়েছে। মা আমাদের পাশে এর বাড়ির আন্টির কাছে চাবি দিয়ে গেছেন। আমি দরজায় নক করতেই আন্টি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন। তিনি বললেন, তোমার মা আমাকে চাবি দিয়ে গেছেন, তুমি চাইলে একটু সময় আমাদের বাড়িতে কাটাতে পারো। আমি তো একা আছি। আমি বললাম, চাবি দিন, আমি আমার ঘরে যাব। কিন্তু তিনি বারবার বলছিলেন, একা ঘরে গিয়ে কি করবে, একটু আমার এখানে বসো, আমিও তো একা আছি এই বাড়িতে, আমাকেও ভালো লাগছে না, তাই তুমি কিছুক্ষণ এখানে থাকলে আমরা বসে একটু গল্প করাতাম, তাতে হয়তো একটু ভালো সময় কাটানো যেত। একা একা এই বাড়িতে আমি বোর হয়ে যাচ্ছি। তার 3বার বলার পর আমি আর না করতে পারলাম না, তার কথামতো তার বাড়িতে ঢুকলাম। ভেতরে ঢুকেই তিনি এক গ্লাস পানি এনে আমার সামনে রাখলেন, তারপর বললেন, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। তিনি আমার ব্যাগটা তুলে সাইডে রেখে দিলেন। আন্টির আচরণে আমি একটু অবাক হচ্ছিলাম, এমন যত্ন সাধারণত মানুষ খুব কাছের কারো জন্যই করে। তার কিছুক্ষণ পর তিনি আমার সামনে খাবার এনে ঘর ছিল। তিনি একটি ঘরের দরজা খুললেন, যেখানে একটি মাত্র বিছানা রাখা ছিল। ঘরের পরিবেশ দেখে মনে হলো এখানে কেউ নিয়মিত আসে না। আন্টি বিছানায় গিয়ে বসলেন, আমি তার পাশেই বসে পড়লাম। চারপাশের সবকিছু আমার দৃষ্টির বাইরে ছিল, আমার সমস্ত মনোযোগ ছিল শুধু তার দিকে। আন্টির কথা ছাড়া তখন আমার মনে আর কোনো ভাবনা আর ছিল না। ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতরে 4-5 জন লোক ঢুকে পড়ল। তাদের একজনের হাতে একটি ক্যামেরা ছিল, আর ঘরের লাইটগুলো হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠল। আমি ভয়ে একদম স্থির হয়ে গেলাম। আমি দ্রুত আন্টির দিকে ফিরে জিজ্ঞেস করলাম, এটা কি হচ্ছে, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। এর মধ্যেই আরেকজন মহিলা ঘরে ঢুকলেন এবং আমার পাশে বসে পড়লেন। আমার দুপাশে 2 জন মহিলা আর তাদের সঙ্গে থাকা লোকগুলোকে দেখে আমি আরও আতঙ্কিত হয়ে গেলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, তোমরা কি করতে চাও? তাদের মধ্যে একজন বলল, তুমি যতই চিৎকার করো না কেন, এই ঘর থেকে তোমার আওয়াজ বাইরে যাবে। তখনই বুঝতে পারলাম পরিস্থিতি আমার জন্য ভালো নয়। এর মধ্যে একজন লোক পকেট থেকে একটি অস্ত্র বের করল, আমাকে ভয় দেখিয়ে একজন বলল, তোমার যদি প্রাণ বাঁচাতে হয় তবে আমাদের কথা শুনতে হবে। আমি বুঝতে পারলাম আমি বড় বিপদে পড়েছি। আন্টির পিছু নিয়েছিলাম আমার ইচ্ছা পূরণের জন্য, কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যা আমার জন্য ভয়ঙ্কর। এরপর সেই 2 মহিলা আমার কাছে আসার চেষ্টা করল, আর ক্যামেরা হাতে থাকা ব্যক্তি আমাদের ভিডিও করতে লাগল। তখনই বুঝলাম এটা একটা ফাঁদ, আমাকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দরজায় জোরে জোরে আওয়াজ হতে লাগল। কেউ দরজা খুলছিল না, তাই বাইরে থেকে দরজা ভেঙে ফেলা হলো। পুলিশ ভেতরে ঢুকে পড়ল। তাদের দেখে আমার প্রাণে যেন প্রাণ ফিরে এলো। পুলিশের উপস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করল। পরে জানতে পারলাম এটি সম্ভব হয়েছে আমার ভাইদের জন্য। যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমার ভাই আমাকে নজরে রেখেছিল। পরে সে আমাকে বলল, আমি অনেক দিন ধরে তোমার কার্যকলাপ লক্ষ্য করছিলাম। আন্টির বাড়িতে অনেক অপরিচিত পুরুষ যাতায়াত করত। প্রথমে শুধু সন্দেহ ছিল, কিন্তু সেটা প্রমাণের জন্য কিছু করা সম্ভব ছিল না। সেদিন যখন আমি আন্টির সঙ্গে বেরিয়েছিলাম তখন সে আমার পিছু নিয়েছিল। সে আমাদের পুরো পথ অনুসরণ করেছিল এবং যখন দেখল 4 জন পুরুষ ও একজন মহিলা ফ্ল্যাটে প্রবেশ করল তখন সে দ্রুত পুলিশে খবর দেয়া। পুলিশকে ফোন করে ডাকা হয়েছিল, কারণ বোঝা গিয়েছিল যে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। সামনের বাড়ির আন্টি একজন ভুল পথে চলা মহিলা ছিলেন, আর তার স্বামীও একই ধরনের ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি তার স্ত্রীকে দিয়ে বিভিন্ন অপকর্ম করাতেন, সারাদিন বাড়ির বাইরে কাটাতেন এবং এমন ধরনের কাজের সঙ্গেই জড়িত থাকতেন। তবে আজ পর্যন্ত আমরা বুঝতেই পারিনি যে সামনের বাড়িতে কি চলছে। তদন্তের করে জানা যায় আন্টিকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি শুধু আমার সঙ্গেই নয়, আরও অনেক ছেলেকে এভাবে বিপদে ফেলেছিলেন, কিন্তু তারা আমাদের পাট আর বাসিন্দা ছিলেন না। এই ঘটনা প্রথমবার খবরের কাগজে প্রকাশিত হয়েছিল। এর কারণ ছিল এই বাড়িটি বিক্রি করে তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা চলে যাওয়ার আগে আমাকে প্রতারণার শিকার করতে চেয়েছিল। তারা আমার একটি ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা করেছিল এবং আমার কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমার ভাইয়ের সতর্কতার কারণে আমি এই ফাঁদ থেকে রক্ষা পাই। আপনাদের সবাইকে একটি পরামর্শ দিই, কখনোই এমন কোনো মহিলার প্রলোভনে পড়বেন না যিনি আপনাকে তার বাড়িতে ডেকে নেবেন। মনে রাখবেন, সব নারী খারাপ নয়, কিন্তু একা কোনো অপরিচিত বাড়িতে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় আপনার বিপদ ঘটতে পারে। গল্পে দেখা যায় পাশের বাড়ির আন্টি প্রথমে রাহুলের মনে এক ধরনের প্রভাব ফেলে এবং ধীরে ধীরে তার মনোযোগ আকর্ষণ করে। এটি একটি সাধারণ বাস্তবতা যে অপরিচিত ব্যক্তির প্রতি অতি আকর্ষণ বিপদের কারণ হতে পারে। রাহুল না বুঝেই তার ফাঁদে পড়ে। অপরিচিত কারো প্রতি অতি বিশ্বাস বা ঘনিষ্ঠতা ঝুঁকিপূর্ণ হতে পারে। নিজের সুরক্ষার জন্য সবসময় সতর্ক থাকা উচিত। আন্টি যখন রাহুলকে তার সঙ্গে যেতে বলে তখন সে কোনো কিছু না ভেবেই রাজি হয়। পরে সে বুঝতে পারে যে এটি একটি বড় ধরনের ফাঁদ, কোনো প্রলোভন বা
আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যে কোনো প্রস্তাবে সাড়া দেওয়ার আগে সেটি নিয়ে ভাবা এবং যাচাই করা জরুরি। গল্পে দেখা যায় ভাইয়ের দ্রুত পদক্ষেপ এবং পুলিশের সাহায্য নেয়ার জন্য সে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। এর ফলে রাহুল রক্ষা পায়। এটি পরিবারের প্রতি আমাদের দায়িত্ব এবং একে অপরের প্রতি বিশ্বাসের গুরুত্বকে সামনে আনে। পরিবার আমাদের জীবনের সবচেয়ে বড় সুরক্ষা। তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং প্রয়োজনের সময় সাহায্য চাওয়া খুবই গুরুত্বপূর্ণ। গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় যে জীবনে অন্ধবিশ্বাস, প্রলোভন এবং অসচেতনতা আমাদের বড় ধরনের বিপদে ফেলতে পারে। একই সঙ্গে সচেতনতা, সতর্কতা এবং পরিবারের সহযোগিতা আমাদের সুরক্ষিত রাখতে পারে। প্রতিটি পদক্ষেপে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া আমাদের জীবনে শান্তি এবং নিরাপত্তা আনতে সাহায্য করে। নিজের সুরক্ষার জন্য সবসময় সতর্ক থাকুন এবং পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত রাখুন। জীবনকে সহজ করে তুলতে এই শিক্ষাগুলি কাজে লাগান। এই ছিল আজকের গল্প। গল্পটি সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বাংলা অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে বেল আইকনে ক্লিক করে অল সেট করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পান। ধন্যবাদ।